আজকে আমি যেই ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস তেমনই ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ কয়েক বছর আগে একজন ডোমের সাথে ঘটেছিল। আমি তার ভাষায় ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সেও জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খায়। আমি এ কথা বলাতেই সে হাসলো আর আমায় বলল, কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে এলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কি না। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না, আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরম। ঘেমে নিয়ে উঠলাম। না, আর পারা যায় না। এমন গরমে কি করে ঘুমানো যায়। উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের উপরই ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন এক শব্দ হচ্ছে। ব্যাপারটা কি কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরে জানালার কাচ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আলোয় ভরে গেছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বীভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতই বীভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল তার ছড়িয়ে আছে মাথার চারপাশে, আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার লাল জিহ্বাটা আধো হাত বেরিয়ে আছে। সেই সাথে 2 হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি। যে আমি কোনোদিন ভয় কী বলে জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায়, সে আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার উপরে উঠে আসছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে, পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের উপরে পিঠের উপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছনে ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো, থপ থপ করে। আর প্রতি পদক্ষেপের সঙ্গে তার সেই আধো হাত বেরিয়ে আসা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বীভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেললো। আমি যে ভয়ে চিৎকার করব কেন জানি না তা করতে পারছিলাম না। দৌড়ে পালাবো, কিন্তু পা যেন অবশ হয়ে গেছে। সে এদিকে সমানে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কী করব আমি? সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। যখন সে আমার প্রায় কাছে চলে এলো তখন যান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবেই হোক বাইরে চলে আসা, কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমি আমার পিছনে ক্রমাগত সেই থপ থপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আমার আর নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর ছাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমার জ্ঞান ফেরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না। আজও সে কথা ভাবলে
আমি ভয়ে শিউরে উঠি।